একজন হুজুর, একজন ইমাম দায়িত্ব যেগুলো করে, আমরা কোথায় যাব আজকে? হাজার হাজার ছেলে মেয়েকে এরা এইভাবে বর্ষার করতেছে। এই হুজুর মাদ্রাসা থেকে আসার সময় বলছে যে তোমার বাবা মা আসেনি, চলো আমি তোমাকে নিয়ে যাই, পাশাপাশি বাসা, এই পাশে বাসা আর এই পাশে বাসা। তারপরে হুজুর মেয়েটাকে অন্যদিক থেকে ঘুরে নিয়ে আসছে। ঘুরে নিয়ে আসার সময় আর কি তাকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে বাচ্চাটাকে। মুসলমান হিসেবে তো আমাদের কর্তব্য বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ানো। জামাত ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতেছি এই যে গুপ্ত বাহিনীর কত কথা, কত কিছু ধরনের আলোচনা হচ্ছে। ওনারা কি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত? অবশ্যই, না হলে এইরকম হবে কেন? এক নয়, বাংলাদেশে আপাতত এই রকম ঘটনা ভুরি ভুরি। মাদ্রাসায় ছোট ছোট শিশুদের ওপর যৌন নির্যাতন রোজকার ঘটনায় পরিণত হয়েছে। বাদ যাচ্ছে না পুরুষ শিক্ষার্থীও। তবে কি মাদ্রাসাগুলি ধর্ষণের ডেরা হয়ে উঠেছে? নিশ্চয়ই আপনি চমকে গেলেন। তবে অবাক হওয়ার কিছু নেই, ঝুলিতে এখনো অনেক বিড়াল রয়েছে। গলিতে নিয়ে এসছে, মেয়ে হচ্ছে যে জড়াই ধরছে, এলে গালে কামড় মারছে, ঠোঁটে কামড় মারছে। ওনার নাকি মানে ছেলেদের প্রতি একটু আসক্ত, তো উনি এর আগেও নাকি ওনার টাকা দিয়ে এইসব কাজ করাইছে। তো আমার ভাগ্নের সাথে করাতে গেছে, আর এটা মানে সবাই মানে জানাজানি হয়েছে। আমার ছেলে কোরআন শরীফ পড়ছে, কিন্তু ডাকছে গেছে, এর যে নিয়ে আজ আটকায় এগুলি করবো, এটা তো আরে জানা ছিল না। ছেলেরা এখন নিরাপত্তা থাকতে পারতেছে না, তাহলে মেয়েরা কিভাবে পারবে বলে? মোবাইলে মেসেজ আইছে কালকে যে হ্যাঁ পরিচিত লোক হিসাবে পরে আমার ছেলে মোবাইলে আবার মেসেজ দিয়ে বলছে যে উস্তাদজিটাকে, তো যে উস্তাদজি কিসের জন্য? তখন বলছে যে আমার বাসায় একটা গেস্ট আসছে, তুমি তার সাথে একটু গল্প করবা, তার সাথে একটু গল্প করে সময় কাটাইবা, এই একটুকি তুমি আসো আমার বাসায়। তখন গেছে আর যায় যে উস্তাদজির বাসায় 3 জন পুরুষ লোক আছে। তখন আমার ছেলেরে বসতে বললো, তখন আমার ছেলে ওই বিছনার উপরে নাকি বেল, রশি আর ডিশের তার দেখছে। ওটা দেখে আমার ছেলে ভয় পেয়ে গেছে। কি ব্যাপার, আমার খবর দিল গল্প করার লেগে আবার বিছনার ভিতরে এগুলা কেন? ও তো আর বুঝতে পারে না, মনে করছে আমার টিচার আমাকে ডাকতেই পারে, গেছে ওরা 500 টাকা দিয়া খারাপ অফার দিচ্ছে। আরও আশঙ্কার বিষয়, শারীরিক নির্যাতনের বিনিময়ে ছোট ছোট শিশুদের হাতে নাকি টাকা গুঁজে দেওয়া হচ্ছে। স্থানীয়দের অনুমান, মাদ্রাসার শারীরিক নির্যাতনকারীরা শিশু পাচারের সঙ্গেও জড়িত। ধর্মীয় শিক্ষাদানের সঙ্গে জড়িত থাকায় মাদ্রাসার প্রতি সাধারণ মানুষের অগাধ ভরসা, অগাধ বিশ্বাস। ইমাম হুজুরদের এমন কর্মকাণ্ডে সেই বিশ্বাসই চির ধরছে। এতিমখানা দেখা দেখা মনে করেন যে মানুষের থেকে টাকা নেয়। এই বাড়ি করতে করলো অবৈধ পয়সা ছাড়া বাচ্চা পাচার না করলে, বাচ্চা পাচার করছে দেখে এত টাকা হয়েছে, ওই পাচারই। জামাতের দিকে আঙুল তুলছে এক পক্ষ। সংবিধানের তুলনায় শরিয়া আইনকে প্রাধান্য দেয় জামাতের মতো ইসলামপন্থী দলগুলি। ধর্মীয় শিক্ষা, শরিয়তের প্রতি তাদের মান্যতা অনেক বেশি। ইমাম, মুয়াজ্জিন, হুজুররা তো ধর্মীয় শিক্ষাই দেন। তাহলে ধর্মের মাঝে এই অমানবিকতার বীজ বপন হলো কিভাবে? আলেম হুজুরদের ধার্মিক রূপের সঙ্গে পৈশাচিক কাজের কোনো অঙ্কই মেলে না। জামাত ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতেছি এই যে গুপ্ত বাহিনীর কত কথা, কত কিছু ধরনের আলোচনা হচ্ছে। ওনারা কি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত? অবশ্যই, না হলে এইরকম হবে কেন? নেত্রকোনার মদন উপজেলায় মাদ্রাসা শিক্ষকের যৌন অত্যাচারে 11 বছরের এক মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ওই শিক্ষকের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক মেয়েটিকে ডেকে মাদ্রাসা সংলগ্ন মসজিদ ঝাড়ু দিতে বলেন। এরপর একটি কক্ষে মেয়েটিকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। একবার নয়, এভাবে একাধিকবার শিশুটির ওপর অত্যাচার চালানো হয়। শিশুটির 7 মাসের অন্তঃসত্ত্বা হতেই বিষয়টি জানাজানি হয়। মেয়েটির জীবনহানির আশঙ্কাও দেখা যায়। গোপালগঞ্জের মাদ্রাসার 1ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কওমি মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 65 বছর বয়সী মুস্তাফিজুর রহমান কাশিয়ানী উপজেলার বাসিন্দা। তিনি যে কওমি মাদ্রাসার শিক্ষক, সেটি এতিমখানাও। টিফিনের সময় বিস্কুট ও চকোলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গ্রেফতার মুস্তাফিজুর রহমান। জামালপুরের দেওয়ানগঞ্জে 3য় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক ছাইদুর রহমানকে আটক করে পুলিশ। তার নিজেরই প্রতিষ্ঠিত মদিনাতুল উলুম নুরানি মডেল মাদ্রাসায় 3য় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে
গত 26শে এপ্রিল ধর্ষণের চেষ্টা করে ছাইদুর। মাদ্রাসা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে নওগাঁ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোনায়েম হোসেনের বিরুদ্ধে। অভিযোগ, ক্লাস নিতে এসে মাওলানা মোনায়েম হোসেন শিক্ষার্থীকে বোরকার হিজাব খুলতে বলে। পরে ওই মহিলা শিক্ষার্থী সহপাঠীদের ঘটনার কথা জানান। সেই সময় জানতে পারেন তার মতো অনেকেই যৌন হয়রানির শিকার হয়েছেন। পরে বেগতিক বুঝে জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। আচরণ একদমই ভালো না, সাধারণ ছেলেদের মতন আচরণ করতো না। উনি গায়ে হাত দিত, উনি মুখ খুলতো, উনি হাত সবসময় গায়ে হাত দিত। গায়ে হাত দেওয়ার মধ্যেও তো পার্থক্য আছে নাকি। গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি কওমি মাদ্রাসার এক তরুণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ ওঠে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। শিমুল তাইয়র গ্রামে অবস্থিত জামিয়া কওমি দারুল উলুম মাদ্রাসায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসার অফিস কক্ষে এক শিক্ষার্থীকে একা পেয়ে তার সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম। শিক্ষার্থীর চিৎকার শুনে আশেপাশের লোকজনের নজরে আসে। 2025-এর অক্টোবরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার এক মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াত নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ আলী। তিনি বাগমারা আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ ও নবাবগঞ্জ উপজেলার জামায়াতের সেক্রেটারি। তিনি এলাকায় যথেষ্ট প্রভাবশালী নেতা বলেও পরিচিত ছিলেন। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য যৌন হয়রানি পর ছাত্রীকে অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ ভয় দেখান। একদিকে যেমন দেশে ধর্ষণের ঘটনা বাড়ছে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে HIV সংক্রমণ। দেখুন সেই তালিকা, কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে HIV সংক্রমণ। HIV শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দেয় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাকে দুর্বল করে দেয়। আশঙ্কা, 2030 সালের মধ্যে এইডস নির্মূলের লক্ষ্য অর্জন করা দেশটির জন্য আরও কঠিন হয়ে পড়বে। বাংলাদেশে বর্তমানে HIV উচ্চ ঝুঁকিতে রয়েছে। প্রধানত পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ, ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারী ব্যক্তি, নারী যৌনকর্মী ও অভিবাসী কর্মীরা। বাংলাদেশের বিভিন্ন জেলায় নতুন HIV আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সিরাজগঞ্জ, সীমান্তবর্তী জেলা যশোর ও রাজশাহীর পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। সিরাজগঞ্জকে রেড জোন হিসেবেও চিহ্নিত করা হয়েছে। এখন ফিরি মোদ্দা কথায়, মাদ্রাসাগুলির ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণই নেই। কওমি মাদ্রাসাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার আলোচনা একাধিকবার হয়েছে। যখনই সরকারের নিয়ন্ত্রণের প্রশ্ন ওঠে, তখনই আপত্তির বিষয়টিও জোরালো হয়। জামাত এখন দেশের বিরোধী আসনে। রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য জামাতের এমপিরা কওমি মাদ্রাসার শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে যথেষ্ট উৎসাহী, কিন্তু মাদ্রাসাগুলিতে যে অন্যায় পৈশাচিক কাণ্ড ঘটছে তার বিরুদ্ধে একটি শব্দও তারা খরচ করেন না। চলতি বাজেট অধিবেশনে হাতে গরম তার উদাহরণও রয়েছে। আমার প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীদের প্রত্যেক মাসেই যদি 1-2 তারিখের মধ্যে বেতনের প্রয়োজন হয় আমরা দিয়ে থাকি। ঈদ চলে গেল, আজ মাসের 16 তারিখ। মাননীয় স্পিকার, মাদ্রাসার কোনো শিক্ষককে বেতন দেওয়া হয় নাই। মে মাসের বেতনটা এখনো পর্যন্ত তারা পায় নাই। তো আমার প্রশ্ন হলো যে যদি আমরা বেতন দেই, এটা মাসের শুরুতে দিলে তো তারা উপকৃত হতে পারে। আরও একটি বিষয়, যেখানে জামাতের নিজেদের নেতা কর্মীদের নাম জড়িয়ে যাচ্ছে, সেখানে তারা মুখে রাগ কাটবেনই বা কেন, বা কি করে? সার্জিস, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহরা এবেলায় একেবারেই চুপ। তাহলে প্রশ্ন, রাজনীতিটা করেন কেন সার্জিসরা? শুধুমাত্র লাইমলাইটে ভেসে থাকার জন্য? অঙ্কটা তো সেটাই দাঁড়াচ্ছে। মাদ্রাসাগুলি যৌন নির্যাতনের আতুরঘর হয়ে উঠেছে। নীতি, কোরআন, হাদিস শিক্ষার পীঠস্থানে আজ পুরুষ শিক্ষার্থীরাও সুরক্ষিত নন। ফুয়াদদের দেখুন, নিজেদের ঘরের খবর রাখেন না এরা, অথচ আধিপত্যবাদের নামে পরচর্চায় মগ্ন। বাংলাদেশ সরকারকে বলবো, চোখে চোখ রেখে কথা বলেন। বাংলাদেশ এক নতুন সীমান্ত প্রহরী জাতি আকারে আবির্ভূত হয়েছে। তাকে যেন পররাষ্ট্রনীতির কেউ প্রয়োজন আর পড়বে না। বাংলাদেশের একটা অংশের মানুষ শরিয়া শাসন চাইছে, মানে রাষ্ট্র পরিচালনায় ধর্মের অনুশাসন। শরিয়া মাদ্রাসা ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে।
অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু মাদ্রাসা এতিমখানায় শিশুদের হাতে পয়সা গুঁজে দিয়ে যৌন নির্যাতন চালানো হচ্ছে। তাহলে ভাবুন, এই হুজুরদের প্রভাব বাড়লে কি পরিমাণ নৈরাজ্য তৈরি হবে সারা দেশে। এখানে মহিলা, শিশু, পুরুষ কেউই নিরাপদ থাকবে না। এখন কেন সার্জিসরা রাস্তায় নামেন না? তারা কি এই সমাজই দেখতে চান? বাংলাদেশে শরিয়া শাসন চলবে, খলিফা আসবে, আর জান্নাতের স্বপ্ন দেখিয়ে জাহান্নামের পথ চওড়া হবে। এইরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন জিও পালস টিভি।